আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চলছে শুনানি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত ১৫ বছরে সংগঠিত খুন, গুম, নির্যাতন সহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা এবং হাজির করা আসামিরা দায়ী। শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। মধ্য জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনে মৃত্যু হয় শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষের। আরও কয়েক হাজার আহত এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই আগস্টের এসব হতাহতের ঘটনা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার সকাল 10টার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় পতিত আওয়ামী লীগ সরকারের ১৩ এমপি, মন্ত্রী, উপদেষ্টা সহ তৎকালীন সরকারের নীতি নির্ধারকদের। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তবে অসুস্থ থাকার কারণে ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে আনা হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হলো। সকাল 10টা 50 গারদখানা থেকে আসামিদের এজলাসে তোলা হয়। বেলা 11টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব। চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আজকে জানেন যে দুটি মামলার শুনানি হচ্ছে। একটি মামলা হচ্ছে আইসিটি বিডি কেস নং 2 এবং আইসিটি বিডি কেস নং 3। আইসিটি বিডি কেস নং 1-এ একজন মাত্র আসামি, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার মামলাটার কিন্তু ইতিমধ্যে শুনানি হয়েছে। উনি পলাতক আছেন এবং এই মামলায় তদন্ত সংস্থার পক্ষে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন এবং সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তিনি আগামী 17 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর এখন যেটি হচ্ছে, দ্বিতীয় 3 নম্বর যে মামলাটি, সেই মামলাটির শুনানি হচ্ছে এবং চিফ প্রসিকিউটর শুনানি করছেন। এবং সেই মামলাটিতেও আমরা জানি তিনি আগেই বলেছেন যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাবেন। তো আজকে মামলার শুরুতে যেই বিষয়টা হয়েছে, চিফ প্রসিকিউটর দাঁড়িয়ে তাদের এই মামলাটার যে প্রেক্ষাপট, কেন মামলা হয়েছে, জুলাই আগস্ট গণহত্যার প্রেক্ষিতে এবং মানবতা বিরোধী অপরাধের সংঘটিত হয়েছে, সেই প্রেক্ষাপটে মামলা হয়েছে এবং এই মামলায় কার কি অপরাধ ছিল, কতটুকু অপরাধ করেছেন সেটা তিনি উপস্থাপন করেন। এবং তিনি যেটা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে এখানে কাজ করেছেন এবং তার নির্দেশে আজকের যে আসামিরা এখানে উপস্থিত হয়েছেন, হাজির করা হয়েছে, তারা সব কার্যক্রম সম্পন্ন করেন তার পক্ষে। এবং যেটা বলেছেন যে গত সরকারের আমলে এই দেশে কিভাবে ভোটবিহীন নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে এবং ডামি নির্বাচন হয়েছে এবং গুম, হত্যা, নির্যাতন এবং মামলা হামলা দিয়ে কিভাবে বিরোধী মতকে দমন করা হয়েছে, সেইগুলোও কিন্তু উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এবং আজকে এই মামলায় 14 জন আসামি এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে 13 জনকে এখানে হাজির করা হয়। শুধু সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক অন্য একটি মামলায় ওনার যে আপনার
টাঙ্গাইলে রিমান্ডে থাকায়, পুলিশ রিমান্ডে থাকায় ওনাকে হাজির করা যায়নি। বাকি 13 জনকে হাজির করা হয়েছে। যেই 13 জনকে হাজির করা হয়েছে তারা হচ্ছেন সাবেক 9 জন মন্ত্রী এমপি, একজন হচ্ছেন সাবেক বিচারপতি, একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টাও আছে। 2 জন উপদেষ্টার মধ্যে একজন হচ্ছেন সালমান এফ রহমান, আরেকজন হচ্ছেন তৌফিক ইলাহি চৌধুরী। মন্ত্রীদের মধ্যে যারা আছেন অ্যাডভোকেট আনিসুল হক, তারপর কৃষি শিক্ষামন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারপর হচ্ছে আপনার শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ফারুক খান, এবং তাদেরকে কিন্তু সকাল 10টার মধ্যেই কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং একে একে তাদেরকে যে প্রিজন ব্যান সেখান থেকে নামানো হয়। তাদের মধ্যে থেকে 11 জনকে আনা হয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে, আর 2 জনকে আনা হয়, গোলাম দস্তগীর গাজীকে আনা হয় আপনার আর আপনার নারায়ণগঞ্জ কারাগার থেকে, আর একজনকে আনা হয় আপনার কাশিমপুর কারাগার থেকে। তো এখন কিন্তু দ্বিতীয় মামলাটির শুনানি হচ্ছে এবং এই কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং নিশ্চয়ই ওইটারও একটা সময় দিবেন যে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দিবে। তো এই হচ্ছে আজকে এখন এই মুহূর্তে আমার কাছে মামলা পরিচালনার সর্বশেষ খবর। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন হাসান জাভেদ। অনিয়ম, দুর্নীতি আর দখল বাণিজ্য কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজার থেকে নিয়োগ সব জায়গায় ছিল তার নিয়ন্ত্রণে। ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না তিনি। নিজে তো দুর্নীতি করেছেন, তার সাথে যুক্ত করেছেন পরিবারকেও। নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। সামান্য চালের ব্যাপারী থেকে মন্ত্রী, এ যেন আলাদিনের চেরাগ। আওয়ামী লীগের আশীর্বাদে হাজিনগর ইউপি চেয়ারম্যান, নিয়াদপুর উপজেলা চেয়ারম্যান এবং টানা 4 বার নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন হাজারো কোটি টাকার মালিক। এলজিইডি, কৃষি বিভাগ, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্যে ছিল তার দখলে। এখানে শেষ নয়, অভিযোগ আছে 4 মেয়ে 3 জামাতা সহ মন্ত্রণালয়ের অনেকে মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদার ছিলেন সিন্ডিকেটের মূল হোতা। সব অপকর্মের সমন্বয়ক ভাতিজা রাজেশ মজুমদার ছিলেন সাধনচন্দ্রের সহকারী। জামাতা আবু নাসের বেগ ছিলেন মাগুরার সাবেক ডিসি। তার এপিএসে দায়িত্বে ছিলেন ছোট মেয়ে তৃণা মজুমদার। টাকার বিনিময়ে দপ্তরে যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছুই মন্ত্রণালয়ে বসে করতেন তৃণা। তাদেরকে বঞ্চিত করে তার ভাইকে মনোরঞ্জন মজুমদারকে দিয়ে ওই পুকুরগুলি নিজের চাষ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া পোরশা সাভার নেওয়াতপুরের হাই স্কুল, মাদ্রাসা, কলেজের যত নিয়োগ, সকল নিয়োগ বাণিজ্যের মূল হোতা ছিল মনোরঞ্জন মজুমদার। সাধনচন্দ্রের নির্দেশে মনোরঞ্জন মজুমদার প্রত্যেকটি নিয়োগের অনুকূলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লক্ষ টাকা করে গ্রহণ করে নিয়োগ প্রদান করেছেন। তাদের যে গোপন সম্পত্তি শোনা যাচ্ছে এখন 8,000, 10,000 কোটি টাকা। সামান্য একটা মেম্বার চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান কিভাবে 8-10 বছরে এত টাকার মালিক হলো, এটা এখন সাধারণ জনগণ সহ গোটা দেশবাসীর প্রশ্ন। শুধুমাত্র আমি বিএনপি করার দায়ে আমার জমি জায়গা দখল করে রেখেছে। আমি কোর্টে মামলা করে আমার পক্ষে রায় হয়, তারপরও এখন পর্যন্ত জমি জায়গা ছাড়ে নাই। সাধনচন্দ্র মজুমদার 8 থেকে 10,000 কোটি টাকার মালিক কিভাবে হয়েছেন, এমন প্রশ্ন রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের। সাধন মজুমদার কাছে তিনি 20 লক্ষ টাকা চাইছে, টাকা দিতে পারেনি। আমার জায়গা অন্য ছেলেকে 20 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। নওগাঁ 46-1 সে একজন তথা সারা বাংলাদেশের খাদ্যমন্ত্রী। তার চরিত্র এতটা যে নিচে আসবে, এটা আমরা নিয়াদপুর পোরশা সাভারের মানুষ, জনসাধারণ কখনোই আমরা ভাবিনি। পুলিশ দিয়ে দাবানো করে, পুলিশ দিয়ে বিচার করে, পুলিশ দিয়ে টাকা খায়। আমাদের তো চেয়ারম্যানে 14 বিঘা মাটির ধান উনি আগুন লাগিয়ে পড়াইছে। আমাকে সাধন মজুমদার আমাকে ধর্ষণের মামলা চাপেলে। সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তারের পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, আমরা আবারও যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন, আদালত এলাকার পরিবেশ কেমন দেখছেন?
জসিন্তা, আদালতের এলাকার পরিবেশ আসলে একেবারেই যে বিচারিক আদালতে যে পরিবেশটি থাকা দরকার সেটি রয়েছে, কারণ আমরা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে আজকে সকাল থেকেই নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো দেখেছি। যদিও আপনি অনেক পুলিশের উপস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই, তবুও নিরাপত্তার ব্যবস্থাটা সাজানো হয়েছে, কারণ প্রধান ফটক যেই ফটকটি একেবারেই নিরাপদ রাখা হয়েছে এবং সেখানে শুধুমাত্র আইনজীবীদের পরিচয় নিশ্চিত করে এবং এইসব মামলায় যারা সংশ্লিষ্ট রয়েছেন সেই আইনজীবীদেরকে নিশ্চিত করা হয়েছে প্রবেশের ক্ষেত্রে। আর আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এবং সাংবাদিকদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। খুব সুষ্ঠু এবং সার্বিকভাবে শান্ত পরিবেশে এখানে বিচার কাজ চলছে। এরই মধ্যে শুনানিও আমি বাইরে থেকে এই পরিবেশে বুঝতে পারছি যে শুনানি শেষ হয়েছে, কারণ যারা শুনানি করছেন আইনজীবীদের অনেকেই বেরিয়ে এসছেন, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিক্রিয়া জানাবেন। আমি যদি সকালের পরিবেশটি বলি তাহলে কিন্তু ঠিক 10:45টার দিকে দীপুমণি এবং গোলাম দস্তগীর গাজী, যারা আগে সরকারের আমলে মন্ত্রী ছিলেন, তাদেরকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে ঠিক 10:45টায় এবং বাকি যারা রয়েছেন বাকিদের আনা হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তাদেরকে আনার পরেই কিছুক্ষণ পরেই কিন্তু এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কার্যক্রমটি এরই মধ্যে শেষ হয়েছে। আমি দুটো জিনিস আপনাকে একটু জানিয়ে রাখি। আমাদের সহকর্মীরা কাজ করছেন ভিতরে, যারা শুনানিতে উপস্থিত ছিলেন, তা সেখানে আমরা যেটি জেনেছি যে এই শুনানিতে ট্রাইব্যুনাল কিন্তু জানতে চেয়েছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কোথায়, সেটির উত্তরে প্রসিকিউশন কিন্তু বলেছেন যে তাকে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির যে আওতায় তাকে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে সরকার চেষ্টা করছে, এই জিনিসটি জানানো হয়েছে। আরেকটি বিষয়, আদালত 1 মাসের মধ্যেই কিন্তু শেখ হাসিনার যে ট্রাইব্যুনালের মামলা সেই মামলার তদন্ত কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং একটি জিনিস যে আজকে 14 জনের মধ্যে একজন কিন্তু আসতে পারেননি, তার বিষয়ে বলা হয়েছে যে তিনি কেন আসতে পারেন নাই, তার ওয়ারেন্ট কি পৌঁছিয়েছে কিনা, তো সেটির উত্তরে প্রসিকিউশন খুব সঠিকভাবে কিছু বলতে পারেনি। তবে আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন তথ্যের মাধ্যমে যে তার বিরুদ্ধে একটি রিমান্ড চলছে অথবা তিনি অসুস্থ রয়েছেন, এটির যে কোনো একটি কারণে তিনি আসতে পারেননি। এখন কিন্তু আইনজীবীরা বের হয়েছেন, তারা নিশ্চয়ই সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিবেন এবং সার্বিক পরিস্থিতি যদি বলি যে খুবই শান্ত পরিবেশেই এই বিচার কাজ আজ থেকে শুরু হলো এবং আপনি জানেন যে আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে অন্যান্য মামলায় তো এই 13 জন যারা হাজির হয়েছেন তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং আজকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের যে কার্যক্রম শুরু হওয়ার একেবারেই শুরুতেই তাদেরকে কিন্তু এই যে ট্রাইব্যুনালের যে মামলা সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং আজকে থেকে তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো। তো আজকের বিচার কাজের প্রথম শুনানি শেষে আইনজীবীরা এসছেন, আইনজীবীদের কাছে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে ভিতরে তারা শুনানিতে আসলে কি বলেছেন এবং আদালত তাদেরকে কি বলেছেন, আদালতের যে নির্দেশনাগুলো সেগুলো আইনজীবীর মুখ থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবো। জসিন্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে জানাচ্ছিলেন তামজিদ সুমন। ফরিদপুরে ভাঙায় রান্নাঘরে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ 2 শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকরা জানান ইয়াসিনের শরীরের 68 ভাগ এবং ইসমাইলের শরীরের 90 ভাগ পড়ে গিয়েছিল। নিহত শিশুরা হলো 3 বছরের ইয়াসিন এবং 4 বছরের ইসমাইল, সম্পর্কে 2 জন চাচাতো ভাই। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। একই দিন সকালে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিদপুরা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান শিশু ইয়াসিন ও ইসমাইল রান্নাঘরে খেলা করছিল, তখন বাড়ির অন্য সদস্য কেউ ছিল না। এ সময় রান্নাঘর থেকে হঠাৎ আগুন লাগে বেড়াঘরে এবং দ্রুত তা ছড়িয়ে পড়লে 2 শিশু আগুনে দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ইয়াসিন রশিদপুরা গ্রামের কৃষক আসাদ মুন্সির ছেলে আর ইসমাইল একই গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে। অন্ধ হলেও বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট দল। 23 নভেম্বর থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া 4র্থ টি-20 ব্লাইন্ড বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের অর্জন আছে অনেক, কিন্তু চ্যাম্পিয়নের মুকুটটা নেই। তবে 7 দেশের এই প্রতিযোগিতায় এবার শিরোপা খরা ঘোচাতে চান তারা। মমিনুর রিপনের রিপোর্ট। এ যেন ক্রিকেটের মাধ্যমে স্বপ্নের ক্ষমতায়ন।
দৃষ্টি নেই, তবে খেলার প্রতি অদম্য ভালোবাসা আর ইচ্ছের টানেই 22 গজের উইকেটে এই খেলোয়াড়রা। মূলত বলের শব্দ ব্যবহার করেই ক্রিকেট খেলেন তারা, যদিও দলের সবাই দৃষ্টিহীন নন। দৃষ্টিসীমা 10 মিটারের মধ্যে 4 জন, 5 মিটারের মধ্যে 3 জন এবং একাদশে বাধ্যতামূলক 4 জন ব্লাইন্ড ক্রিকেটার রাখতে হয়। ম্যাচের পার্থক্যটা আসলে গড়ে দেন তারাই, কারণ B1 ক্রিকেটাররা যে রান করেন সেটা দ্বিগুণ করে স্কোরবোর্ডে যোগ হয়। দেশকে শিরোপা জেতাতে হলে বড় ভূমিকা রাখতে হবে তাদেরই। আগেরবার যেহেতু শিরোপা হাতছাড়া করেছে, এবার শিরোপা হাতছাড়া করার মতো কোনো ওয়ে নাই ইনশাল্লাহ, বিকজ সবাই চাচ্ছি যাতে শিরোপাটা আনতে পারি, এই আর কি। এবার আগেরবারের তুলনায় আমাদের মনে হচ্ছে আমাদের রিদমও খুব ভালো, আর আমরা ওভারঅল সব দিক মিলিয়ে কনফিডেন্স। B1 প্লেয়াররা একটা এক্সপেক্টর হিসেবে কাজ করে ম্যাচের মধ্যে, তো সুতরাং আমরা B1রা খুব চেষ্টা করতেছি যেন গেম চেঞ্জার হিসেবে আমরা নিজেকে ভূমিকা রাখতে পারি। 2008 সালে ব্লাইন্ড ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। গত 16 বছরে তাদের অর্জন একেবারেই কম নয়। একাধিক সিরিজ জয় আছে, বিশ্বকাপের সেমিফাইনাল খেলার রেকর্ডও আছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের রানার্স আপ দলের নামও বাংলাদেশ। IBSA ওয়ার্ল্ড গেমসে ব্রোঞ্জ পদকও জিতেছে তারা। স্কিলে কিছুটা পিছিয়ে থাকলেও শিরোপা জেতাটা অসম্ভব কিছু নয় বলে মন্তব্য বাংলাদেশের এই ভারতীয় কোচের। ইন্ডিয়া এন্ড পাকিস্তান দে উইল বি হ্যাভিং ভারত পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেটে অনেক এগিয়ে, তবে এখন বাংলাদেশকে পিছিয়ে রাখার কারণ নেই। ছেলেরা নিজেদের প্রমাণ করেছে, ওদের শিরোপা জয়ের সামর্থ্য আছে। হোয়াটএভার দ্য ট্রায়াঙ্গেল সিরিজ আর ওয়ার্ল্ড কাপ। শুধু দৃষ্টিসীমা নয়, বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটের সীমাবদ্ধতাও অনেক। আর্থিক সংকটের কারণে প্রায় ঘরোয়া লিগ খেলা হয় না, খেলার উপকরণও নেই পর্যাপ্ত পরিমাণ। তবে আপাতত এসব নিয়ে না ভেবে শুধু প্রস্তুতিতেই মনোযোগী ব্লাইন্ড ক্রিকেটাররা, কারণ তারা জানেন একটি শিরোপাই বদলে দিতে পারে এদেশের ব্লাইন্ড ক্রিকেটের ভাগ্য। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ যৌনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইঞ্জুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন, তারা আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তকারী সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। দেখছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের ব্রিফিং এর অংশবিশেষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রসাব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।